ইনকামগুলো ছিল। তো এখন এগুলো সেকশন 67-এ চলে আসছে। এবং এইগুলো যদি আমরা একটু দেখি, আপনিও একটু ভালো করে দেখেন, একটা একটা করে যদি দেখি, তাহলে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স শেষ হয়ে যাবে। আচ্ছা, সেটা কি কি? এক নম্বরে হচ্ছে আপনার 67(2) ধারা আনএক্সপ্লেইনড ক্যাশ ক্রেডিট। কি বলছে এখানে? সেটা হলো, যদি কোনো ডিসিটি কোনো ব্যালেন্স শিট, কারোর ব্যালেন্স শিট পরীক্ষা করে, কোনো কোম্পানির ব্যালেন্স শিট পরীক্ষা করে যদি কোনো ফলস বা ফেক লায়াবিলিটি দেখতে পায়, এবং যে লায়াবিলিটির সোর্স সম্পর্কে করদাতা কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না, বা ব্যাখ্যা যদি দিয়েও থাকে সেটা ডিসিটির কাছে স্যাটিসফ্যাক্টরি না, সেক্ষেত্রে ডিসিটি ওই ফেক বা ভুয়া দায় যেটা আছে সেটাকে আয় হিসাবে, ইনকাম ফ্রম আদার সোর্সে আয় হিসাবে গণ্য করতে পারবে। এখন যেগুলো পড়াচ্ছি সেগুলো হলো ডিমড ইনকাম। ডিমড ইনকামের আর একটা ইংলিশ হচ্ছে নোশনাল ইনকাম, বাংলা হচ্ছে ধারণাগত আয়। তো কি কি ঘটনা ঘটলে ডিসিটি জোরপূর্বক এগুলোকে আয় হিসাবে গণ্য করে এটার উপরে ট্যাক্স করতে পারবে, সেইটা পড়ানো হচ্ছে। বুঝতে পারছেন? তো আপনারা সাউন্ডটা একটু অফ করেন। সাউন্ড অফ না। এটা গেল এক নাম্বারটা পড়ানো শেষ। তো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এক নাম্বারটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে। এক নাম্বারটা হচ্ছে আনএক্সপ্লেইনড ক্যাশ ক্রেডিট, মানে হচ্ছে ওই মানে ফিকটিশাস লায়াবিলিটি। হুম। যদি কোনো ফিকটিশাস লায়াবিলিটি যদি থাকে, সেটা যদি কোনো ব্যাখ্যা দিতে না পারে ডিসিটির কাছে, তাহলে ডিসিটি এটা আয় হিসেবে যোগ করতে পারবে। সাউন্ডটা খোলা কার? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমি পরেরটাতে যাই। সেটা হলো একইভাবে আনএক্সপ্লেইন ইনভেস্টমেন্ট, লোন, এক্সপেন্ডিচার, এগুলো যদি কোনো করদাতা বা কোনো কোম্পানি, সে যেই হোক, কোনো বিনিয়োগ করে থাকে, কোনো লোন নিয়ে থাকে, বা কোনো খরচ করে থাকে, সেটার সোর্স ব্যাখ্যা করতে পারতেছে না। কিরকম? একটা বিনিয়োগ করলো, ধরেন একটা বিল্ডিং তৈরি করছে, সেটার সোর্স কি, টাকা পাইছে কই, বলতে পারতেছে না, তাহলে পুরো বিল্ডিংটাকে যোগ করে দিতে পারবে। লোন, বললো যে আমি অমুকের কাছ থেকে লোন নিছি 3 লাখ টাকা, কথার কথা, কার কাছ থেকে লোন নিয়েছেন প্রমাণ করেন। তো দেখা গেল যে না, এটা আসলে ফলস, আসলে সে কোনো লোন নেয় নাই, কোনো প্রমাণ করতে পারতেছে না। তারপরে এক্সপেন্ডিচার, যে আপনি যে ব্যয় করছেন সে ব্যয়ের সোর্স কি, তো সোর্স ধরেন বলতে পারতেছে না, কিন্তু ব্যয়টা ডকুমেন্টেড। এরকম ঘটনা আগে ঘটছে অনেক। ধরেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যাংকে চিঠি লিখে কোনো কোনো করদাতার সব তথ্য নিয়ে আসছে, এবং সেখানে নিয়ে এসে দেখছে, এরকম করলে ক্লাস নেব কবে? তো সেখানে ক্রেডিট কার্ডেই দেখা গেল যে 30 লাখ বা 35 লাখ টাকা খরচ করছে, অথচ সে পারিবারিক খরচ দেখাইছে ধরেন 3 লাখ বা 4 লাখ। তো যখন বলা হলো যে এই যে এই বছরে আপনি সর্বমোট যে 33 লক্ষ টাকা খরচ করলেন, এটা উৎস কি, সোর্স কি, এটা ইনকাম আপনার, মানে এই খরচের উৎস কি, তো যদি ব্যাখ্যা দিতে পারে ভালো, যদি ব্যাখ্যা দিতে না পারে তখন ডিসিটি এই ধারায় যোগ করবে আপনার, মানে 67(3) ধারায়। এটা গেল 2 নম্বরটা পড়ানো শেষ। এখন আসেন 3 নম্বর। 3 নম্বরে যেটা বলছে যে ডিফারেন্স বিটুইন দ্য ফেয়ার মার্কেট ভ্যালু অ্যান্ড প্রাইস পেইড অ্যাগেনস্ট অ্যাকোয়ারিং অ্যাসেট। যদি আহ, মানে কোনো করদাতা ধরেন এমন একটা প্রাইস পে করলো যেটা ফেয়ার প্রাইস না, এখানে তার কিছু লাভ হলো কথার কথা, তাহলে সেটাও ইনকাম হিসেবে গণ্য করা যাবে। কিরকম? আমি একটা গল্প বলি, তাইলে আপনি এটা বুঝতে পারবেন, নতুবা এটা এই ল্যাঙ্গুয়েজ পড়ে, এই বই পড়ে কিছু বোঝা যায় না আসলে। মানে কিরকম? ধরেন একজন একটা কোম্পানির একজন ডাইরেক্টর, আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। জি স্যার। ওকে, তাহলে একটা একটা করে পড়াচ্ছি, যদি কোনোটাতে কোনো কোশ্চেন থাকে আপনি করবেন। তো বিষয়টা হচ্ছে যে ধরেন একজন একটা কোম্পানির ডাইরেক্টর, সে কথার কথা আর কি, নিতান্তই গল্প, ধরেন এসে দেখলো যে তার রুমে একটা এসি লাগানো হয়েছে। তো এসিটা কত টাকা দাম? ধরেন 3 লাখ টাকা দাম।
দেখে তার খুবই পছন্দ হয়েছে, সেও বাসায় একটা এসি কিনবে কিনবে অনেকদিন ঠিক করতেছিল। তা পিয়নে ডাইকে বললো এটা খোলো। এটা 7 দিন হয়েছে লাগাইছে, দেখে যে ভালোই হাওয়া টাওয়া দিতেছে ভালোই। তো বলছে এটা খোলো, খুলে আমার বাসায় লাগাই দিয়ে আসো বেডরুমে। তো পরদিন যা যে কথা সেই কাজ, মালিক বললে যা হয় আর কি। তো পরদিন তো তার বাসায় লাগাই দিয়ে আসছে। এর পরের দিন সে আইসা ওইটা 25,000 টাকার দাম ধরে সে কোম্পানির খাতায় জমা দিয়ে গেছে। হুম। পুরান মাল তো। কিছু বুঝতে পারছেন আমার কথায়? জি স্যার, বুঝতে পারছি। ডাল মে কুছ কালা হ্যায়। 3 লাখ টাকার আচ্ছা। মাল, 7 দিন হয়েছে, পুরান মাল। হুম। এটা 25,000 টাকা দাম ধরে দিয়ে গেছে। জি এখন স্যার। আপনি এখন আপনি পড়লে বুঝতে পারবেন যে কি হয়েছে ঘটনাটা। ডিফারেন্স বিটুইন দ্য ফেয়ার মার্কেট ভ্যালু অ্যান্ড দ্য প্রাইস পেইড অ্যাগেইনস্ট অ্যাকোয়ারিং অ্যাসেট। একটা সম্পত্তি, সে তার প্রভাব খাটাইয়া হোক আর যেভাবেই হোক একটা কম দামে একটা জিনিস কিনছে, তো এটা যদি ধরা পড়ে তাহলে ডিসিটির কর্তব্য হচ্ছে যে ওই 7 দিন ব্যবহার হয়েছে, ভালো কথা, 3 লাখ টাকা যদি নতুন দাম হয়, 7 দিনে আর কত হবে, 3.5 লাখ হবে। তাহলে 25,000 টাকা থেকে ওটা বিয়োগ করে বাকিটা যেন সে যোগ করতে পারে। যদিও এগুলা ফালতু আইন, কে জানে মানে এটার দাম কত, সে কত দিছে, এগুলা কি আর জি স্যার। কিভাবে খুঁটে খুঁটে কি এটা এভাবে সম্ভব? এটা আছে বটে, আমি পড়াই বটে, কিন্তু আজ পর্যন্ত এই ধারার কোনো অ্যাপ্লিকেশন বাংলাদেশে ঘটে নাই। হুম। এরকম ইনকাম ট্যাক্সে বহু আইন আছে শুধু সিএস ছাত্রদের পড়ানোর জন্য। হুম। বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই। শাড়িটা পরানো না, টর্চার করার জন্য। হুম। তারপরে দেখেন গুডউইল মানি, কম্পেনসেশন, ড্যামেজ ফর ক্যান্সেলেশন আর টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, লাইসেন্স ইত্যাদি কারণে যদি কোনো টাকা পয়সা কেউ পেয়ে থাকে, সেটাও এই ধারাতে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে গণ্য হবে। কিরকম? আর একটা গল্প বলি। ধরেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে সবাইকে সারের লাইসেন্স দিছে, সারের না সরি, ধরেন চিনির লাইসেন্স দিছে। তো চিনির লাইসেন্স দিয়া বলছে যে যারা যারা লাইসেন্স করতে চান 500 টাকা ফি জমা দেন সরকার সোনালী ব্যাংকে দিয়ে। আবেদন যারা যারা করছে সবাইকে লাইসেন্স দিছে যে চিনি ইম্পোর্ট করবে ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা মহা খুশি যে তারা ব্রাজিল থেকে চিনি আমদানি করে বা মানে 2-4 পয়সা ব্যবসা করবে। হঠাৎ করে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হলো যে না, বাংলাদেশের চিনি শিল্প মার খেয়ে যাবে যদি এভাবে বিদেশ থেকে, ব্রাজিল থেকে এরকম চিনি আসে। তার থেকে চিনি আমদানি নিষিদ্ধ করা হোক এবং যাদেরকে লাইসেন্স দেয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হোক। ধরেন মন্ত্রী পরিষদে এরকম সিদ্ধান্ত হয়েছে। এখন যারা এরকম চিনির লাইসেন্স করছিল তারা তো ভালো ব্যবসা করবে, ব্যবসা তো গেছে লাটে উঠছে। এখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিছে একটা চিঠি দিয়ে, আর সাথে 5 লাখ টাকার চেক ক্ষতিপূরণ। ব্যবসা শুরু করার আগেই ব্যবসা শেষ হয়ে গেছে এবং সেখান থেকে কিছু একটা পাইছে। তো এইটা হলো মানে ক্যান্সেলেশন। এই যে লেখাই আছে ফর ক্যান্সেলেশন অর টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অর লাইসেন্স ইত্যাদি কারণে যদি কোনো কম্পেনসেশন পাওয়া যায় বা কোনো ড্যামেজ বা ইত্যাদি, তাহলে সেটাও যেন এই ধারাতে এটাকে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে ট্রিট করা যায়। এটা যদি বলা না থাকতো তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা এই 5 লাখ টাকার উপরে ট্যাক্স দিত না। বলতো না, আমি তো কোনো চিনির ব্যবসা করি নাই, আমি তো কোনো চিনির আমদানি করি নাই, তা আমি তো ব্যবসায়ী করি নাই, আমার তো ব্যবসা শুরু করার আগেই ব্যবসা সরকার শেষ করে দিছে। তাহলে আমাকে আপনি এটা কোন খাতে আয় ধরবেন? এখন এটা হলো অগতির গতি। যার কোনো গতি নাই সে আইসা এই 7 নাম্বার এখন পড়াচ্ছি, আজকে 7 নাম্বার হেড, ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে পড়বেই। তো এইটাই আর কি, স্পেসিফিক্যালি এটা পড়বে 67-5-এ। এখন আসেন স্যালামি। আপনারা যদি নিউ মার্কেটের বইয়ের দোকানে গিয়ে থাকেন আপনি দেখবেন নিউ মার্কেটের বইয়ের দোকানগুলো বা পুরান ঢাকাও এরকম কিছু থাকতে পারে। তো সেই সব সম্পত্তিগুলো আসলে ট্রান্সফার হয় রেজিস্টার ডিডের মাধ্যমে, হয় না, হয় পজেশন হস্তান্তর হয়। তো হয়তো আপনি দেখবেন মল্লিক লাইব্রেরি, মল্লিক ব্রাদার্স বইয়ের দোকান, ওইটা বিক্রি হয়ে গেল। আর একজনে একটা ছোট্ট স্লিপে পজেশনটা হস্তান্তর করে ফেললো, নতুন দোকান, নতুন মালিক দোকান দিল, 1 কোটি টাকা নিয়ে পজেশন নিয়ে বা স্যালামি নিয়ে সেই দোকানটা ছেড়ে দিল। এই যে স্যালামি পেল বা পজেশন মানে হস্তান্তর করে সে যেটা পেল, এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হয়। এরকম সাউন্ড খুলে যায় কেন মাঝে মাঝে কারো? আচ্ছা, এটা গেল এই কোনোটাতে কোশ্চেন থাকলে করবেন, বাট যেভাবে পড়াচ্ছি কোশ্চেন থাকার কথা না। তারপরে দেখেন ফেলিওর টু ডিডাক্ট ট্যাক্স ফ্রম পেমেন্ট ইন অ্যাকোয়ারিং অ্যাসেট।
আপনারা জানেন যে সাপ্লাই উপরে ট্যাক্স কাটার কথা আছে, যে সাপ্লাই বা প্রকিউরমেন্টের উপরে। এখন ধরেন একজনে, একটা কোম্পানি একটা মেশিন কিনলো, একটা মেশিন সাপ্লাই নিল, তো সেই সাপ্লাই থেকে তো ট্যাক্স কাটতে হবে। অথবা একটা বিল্ডিং, একটা ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করলো ঠিকাদারকে দিয়ে। তো আপনারা জানেন ভালো করে যে ঠিকাদারকে কোনো পেমেন্ট করতে গেলে বা সরবরাহকারীকে কোনো পেমেন্ট করতে গেলে সেখানে ট্যাক্স কাটতে হয়। তো যদি ট্যাক্স না কাটে তাহলে কি হবে? এইটাই এখানে বলছে, কোনো ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করতে গিয়ে যদি টিডিএস এর বিধান থাকে এবং সেই বিধান যদি ভায়োলেট করা হয়, মানে উইদাউট টিডিএস যদি পেমেন্ট দেয়া হয়, দিয়ে যদি কোনো ফিক্সড অ্যাসেট, যেহেতু ব্যালেন্স শিট আইটেম, হ্যাঁ, এটা তো আপনার পিএল এর আইটেম না, তো সুতরাং ডিসিটি কিন্তু ব্যালেন্স শিট আইটেম থেকেও আপনাকে অ্যাটাক করতে পারে যে এখান থেকে ট্যাক্স কাটছেন কিনা। তো যদি ট্যাক্স না কাটে সেটাকে ইনকাম ফ্রম আদার সোর্সে নিয়ে এসে এটাকে ট্যাক্স করা হবে, এবং সেটা ধারা হলো 67(7)। আচ্ছা, গেল এটা। এবং এই একই ঘটনা আপনি যদি স্যালারি থেকে ট্যাক্স না কাটে, বাড়ি ভাড়া থেকে ট্যাক্স না কাটে, সেটা কিন্তু চলে যাবে কিন্তু সেকশন 55-এ। 55 গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। হুম, যে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন। জি তারপর স্যার। এখন, হ্যাঁ, ক্যান্সেলেশন অফ ইনডেটেডনেস, এটা হলো 67(8)। এখানে বলছে যে এটার বাংলা হচ্ছে দায় মুক্তি। কিরকম? এখানে যেটা বলছে সেটা হলো, যদি টাকা পয়সা পেমেন্ট না করেই যদি দায় মুক্তি ঘটে, তাহলে সেটা আয় হিসেবে গণ্য হবে। মানে কথার কথা, ধরেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে 3 লাখ টাকা লোন নিচ্ছেন বা 5 লাখ টাকা লোন নিচ্ছেন। আপনার ওই সময় খুব সমস্যা ছিল, বন্ধুকে বলাতে বন্ধু আপনার ধরেন সাহায্যের হাত বাড়াইছে সে। এখন কথা হলো যে এরপরে 2 বছর পরে আপনি, বা 2.5 বছর পরে, 3 বছর পরে যখন আপনি টাকাটা ফেরত দিতে গেলেন, সে নিবে না। সে বলে, না দোস্ত, তোরে তো টাকাটা তোর অভাবের সময় আমি দিছিলাম তোকে চিরতরে, এটা তো আমি লোন দিইনি যে এটা ফেরত নেব। সে কিছুতেই টাকা নিবে না এবং নিলই না। তো এখন কি হবে? এখন আপনার কি হয়েছে? আপনার হয়েছে দায় মুক্তি। বন্ধু আপনাকে ক্ষমা করতে পারে, ইনকাম ট্যাক্স আপনাকে ক্ষমা করবে না। ওই 3 লাখ টাকার উপরে বা 5 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, কারণ এটা আপনার আয়। কিভাবে আয় হলো? দায় মুক্তি থেকে আয় হলো। নর্মালি দায় থেকে মুক্তি হয় কিভাবে? আমার কাছে মাইসে 3 লাখ টাকা পায়, তা তার 3 লাখ টাকা দিলেই চুকে গেল। সে নিবে না। তা না, নিবে না মানে কখনোই নিবে না। তার মানে কি, আমার একটা দায় মুক্তি। আপনি যদি ব্যালেন্স শিট বোঝেন তাহলে বুঝবেন যে ব্যালেন্স শিটে একটা লায়াবিলিটি যদি থাকে, একটা আউটস্ট্যান্ডিং, সেটা যদি আপনাকে অমিট করতে হয় উইদাউট পেইং মানি, আপনি কি করবেন? জার্নালিটি কি হবে? ডেফিনেটলি ইনকামে হিট করবে। ইয়েস স্যার। ডেফিনেটলি এটা ইনকামে হিট করবে। তো এখানেও সেই জি একই স্যার। কথা হচ্ছে যে এটা ইনকাম হবে। বুঝতে পারছেন? নাইলে তো স্যার ব্যালেন্স শিট মিলবে না, মিলবে না। অ্যাডজাস্টমেন্ট করবে। তারপরে দেখেন 67(9), উইনিং ফ্রম লটারি। কেউ যদি লটারির পুরস্কার পায়, অথবা বেটিং, কাউকে বন্ধুতে বন্ধুতে বেট ধরে না, বেট ধরে যদি জিতে, অথবা হাউজি খেলে জিতে, বা তাস খেলে, গ্যামলিং, বেটিং ইত্যাদির মাধ্যমে যদি কোনো মানে হয়, ইনকাম হয়, সেটা এইখানে এই হেডে আসবে, ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। তারপরে দেখেন পরের এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এই যে পরেরটা 67(10), সেটা হলো কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে নগদে টাকা নিয়ে তার বিপরীতে শেয়ার ইস্যু করে, তাহলে এর অপরাধে ওই কোম্পানির পেইড অফ ক্যাপিটাল ডিসিটি যোগ করে দেবে, পেইড অফ ক্যাপিটালের উপরে ট্যাক্স করে দেবে। ভয়ানক খারাপ অবস্থা। তার মানে আইনটা কি? আইন হচ্ছে, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন শেয়ার ইস্যু করবে, শেয়ার ইস্যুর মাধ্যমে যখন পেইড অফ ক্যাপিটাল রেইজ করবে, দ্যাট মাস্ট বি রেইজ থ্রু ব্যাংক ট্রান্সফার। মানে শেয়ার হোল্ডার ডাইরেক্টরদের নিকট থেকে ব্যাংকিং চ্যানেলে টাকাটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে আসিতে হইবে, তাহা হইলে আইন সিদ্ধ। কিন্তু এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে খবর আছে, ভয়ানক খবর। সেটা হলো পুরা পেইড অফ ক্যাপিটাল ডিসিটি যোগ করে দেবে। এবং এটা মানে ইনকাম ট্যাক্সে এখন প্রচলিত। মানে ডিসিটিরা এটা ধরার জন্য খুব, মানে যখনই কোনো নতুন কোম্পানি দেখে যে ফার্স্ট টাইম অ্যাসেসমেন্ট, দেখি পেইড অফ ক্যাপিটাল কত, 10 কোটি, শেয়ার হোল্ডার কয়জন, 2 জন, 5 কোটি 5 কোটি, দেখি শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে ব্যাংকিং চ্যানেলে টাকা আসছে কিনা। যদি না আসে তাহলে খপ করে এইটাতে ধরে বসে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই টাকা ব্যাংকে স্যার ফোকাস করতেছে বেশি এখন স্যার।
হ্যাঁ, যেটা সব কিছুতেই মানে নো ক্যাশ নো ক্যাশ এরকমই জি স্যার। চলতেছে আর কি। তবে এইটা এখন একটা ভালো দিক, সেটা হলো এতদিন পর্যন্ত বিভিন্ন মানে কোম্পানির মালিক পক্ষ কিন্তু এগুলো জানতো না। একটা কোম্পানি ফর্ম করতে হবে, একটা সিএ ফার্মকে দিয়ে দিছে বা কাউকে দিছে, তারা আরজেসিতে মানে রেজিস্ট্রেশন করছে। এখন ওখানে তো ধরেন মেমোরেন্ডামে তো থাকে পেইড অফ ক্যাপিটাল, ধরেন 10 কোটি বা 1 কোটি যাই হোক, বা 20 লাখ, যেটাই হোক। তো পেইড আপ, পেইড আপ মানে কি? পেইড আপ মানে পেইড, পেইড মানে কি? পরিশোধিত। তো পরিশোধিত মানে কি? পরিশোধ তো হয়ই নেই। তো যখন ব্যালেন্স শিট করতে যায়, অ্যাকাউন্টস করতে যায়, তখন কি করবে? বাধ্য হইয়া মানে একদিকে হলো পেইড অফ ক্যাপিটাল, আর একদিকে হলো ক্যাশ। ক্যাশ, জি কি স্যার। করবে? কি জি করবে? স্যার। ব্যাংকের মাধ্যমে তো টাকা যায় নাই। তো এখন এই ব্যালেন্স শিট মিলাবে কিভাবে? আবার একটা পেইড অফ ক্যাপিটাল ছাড়া একটা ব্যালেন্স শিট হয় নাকি? ব্যালেন্স শিট হয় কিভাবে পেইড অফ না ক্যাপিটাল? স্যার, হয় না। অনেক প্রশ্নই সময় এখন। অনেক সময় দেখা যায় স্যার ক্যাশ টাকা তো দেয়ও না। হ্যাঁ, ক্যাশ টাকা বাস্তবে দেয় না, কিন্তু মিলানের জন্য আর কি জি এটা স্যার। করে। তো জি স্যার। ইদানিং একটা ভালো খবর হচ্ছে আরজেসি, আরজেসি নাকি এই পেইড অফ ক্যাপিটালের টাকা ব্যাংকিং চ্যানেলে না গেলে তারা ওই ইনকর্পোরেশনই করে না, কোম্পানি গঠনই করে না। আহ, এটাই, এটা তাহলে শুনলাম আমি। একদিক দিয়ে তো ভালো স্যার। এটা এটা ভালো। হচ্ছে যে ওই অনেকে স্যার যদি এটা ইনকর্পোরেশন না করে তাহলে তো তার ট্যাক্সের হাত থেকে তো বেঁচে যাবে স্যার, কোম্পানি যদি নাই হয়। কি বুঝি নাই কি? মনে করেন স্যার, মালিকরা যদি অনেকে ব্যাংকের মাধ্যমে যদি ট্রানজাকশন না হয় তাহলে তো স্যার আরজেসি ইনকর্পোরেশনই করবে না। এটাই তো স্যার বললেন। স্যার এইটা এখন এখন ইনকর্পোরেশন না এখন হলে আমি শুনছি, আমি সত্য ব্যাংক মিথ্যা অ্যাকাউন্টে জানি না, জি। সত্য মিথ্যা জানি না, আমি শুনছি যে ইদানিং আরজিসিতে আপনার ওই মানে এইগুলো কমপ্লায়েন্স গুলো দেখে, ইনকাম ট্যাক্সের কমপ্লায়েন্স গুলো এখন আরজিসি দেখে। কি কি দেখে? যে কোম্পানির টিন আছে কিনা, সব শেয়ার হোল্ডারদের টিন আছে কিনা, তারপরে ব্যাংকিং চ্যানেলে পেইড অফ ক্যাপিটাল যেটা প্রপোজড, পেইড অফ ক্যাপিটাল যেটা, সেটা ব্যাংকিং চ্যানেলে গেছে কিনা, তারপরে ওই মেমোরেন্ডাম অ্যাপ্রুভ করে, মানে কোম্পানি ফরমেশন করে, এরকমটা শুনছি আর কি। হুম। তো হলে ভালো, হলে আর স্যার মানে বিপদ থাকে না। যদি স্যার ওই একটা প্রশ্ন। ওইটাই হয়, তাহলে এই 67-10 আর অ্যাপ্লিকেবল কখনোই হবে না। জি স্যার, স্যার এটাই বলতে কোম্পানি চাচ্ছিলাম যে ওইটা যদি স্যার ওরা করে কোম্পানি তাহলে ফরমেশন একদিক না দিয়ে হলে ব্যাংক ভালো হবে। অ্যাকাউন্ট কোথেকে ক্রিয়েট হবে স্যার? কি? জোরে বলেন। স্যার কোম্পানি ফরমেশন না হলে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট হবে স্যার? ও, ওইটা হয়তো আরজেসি একটা চিঠি দিয়ে দেয়, আরজেসি হয়তো একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে এটা না, নাম সার্চ দিয়ে দেখা গেছে এই নামে কোনো কোম্পানি নাই, আমরা এটাতে এই নামটাকে অ্যাপ্রুভ করছি। তো এই নামের উপরে ভিত্তি করে মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এরকম হয়তো কিছু একটা দেয়, কিছু একটা মানে ফর্মালিটিস না করলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হ্যাঁ, হবে কিভাবে? এখানে তো স্যার আসলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে অনেকগুলো আরো লিগ্যাল অব্লিগেশন আছে, ট্রেড লাইসেন্সের, টিনের, হ্যাঁ, তাছাড়া অনেক স্যার কিছু আছে। ব্যাংক অ্যাকাউন্ট হয় অনেক, না। না না, টিন তো থাকেই, একটা কোম্পানি ওই যে টিন ছাড়া তো না আপনার না স্যার, আরজেসিতেই আবেদন করতে পারে না। টিন কোম্পানিটার নাম না, হলে কি ওই তো হবে? মানে নিজস্ব টিন থাকতে পারে। এখন জানি না, কারণ আবার টিন করতে গেলে আবার ইনকর্পোরেশন নাম্বার দিতে হয়। হ্যাঁ, ওইটাই তো বলতেছি স্যার, এটা আর তো এইসব মানে ক্ষেত্রে উল্টা স্যার, স্যার এইসব সিস্টেম। ক্ষেত্রে প্রপোজড অ্যাকাউন্ট করা যায় ব্যাংকে, প্রপোজড অ্যাকাউন্ট বলে সেটাকে, ওইটা খুলতে হয়। ওই তো একটা কিছু হবে, একটা ব্যবস্থা করতে আমি শুনছি এটা, বললাম না সত্য মিথ্যা জানি না, বাট এটা যদি হয় তাহলে ভালো, মালিক পক্ষ বেঁচে যায়, কারণ মালিক জি পক্ষ স্যার। তো সব সব জানে না। মালিক পক্ষ তো ইনকাম ট্যাক্সের এত মানে ভজিগটি, এত প্যাচ গোজ এগুলো জানে না তো। বিশেষ করে স্যার নতুন কোম্পানিগুলো, কারণ ওরা তো অনেক কিছু অবগত থাকে, মানে যেটা অবগত থাকে হ্যাঁ, না। থাকে না, সত্যি কথাই। তখন তো মালিক বলবে হাই হাই, এটা তো জানতাম না, তাহলে তো আমার কত হ্যাঁ ক্ষতি হ্যাঁ, হয়ে গেল। সেইটাই সেইটাই। যাই হোক, এর পরেরটা স্যার একটা দেখেন। প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ। এই রিলেটেড একটা প্রশ্ন ছিল হুম। স্যার। এটা হচ্ছে কি, রিসেন্টলি একটা কোম্পানি, মানে একদম বাস্তব মানে কাজ করতেছি। একটা কোম্পানি 2 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, মানে শেয়ার ক্যাপিটাল, ওখানে ওনরা সামাও 3.5 কোটি টাকা ডিরেক্টররা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্ট আনছে, এবং অ্যাজ ইউজুয়ালি 2 কোটি টাকা তারা শেয়ার ক্যাপিটালে পেইড আপে দেখাইছে। কিন্তু যখন ওইটা অডিট করা হলো, মানে ওইটা আইডেন্টিফাই করা হলো, তখন দেখা গেল চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন, উনি ওনার উনি ওনার দেওয়ার কথা ছিল সে 1 কোটি টাকা, উনি নিজেই দিয়েছে 1.5 কোটি টাকা। আর বাদ বাকি যে ডিরেক্টররা ছিল তারা 50 লক্ষ টাকা কম দিছে, এবং চেয়ারম্যান সাহেবের টাকাটাকে জাহির করতেছে অন্য অন্য ডিরেক্টররা, বলতেছে এই চেয়ারম্যানের টাকাটাই তারা পেইড আপ ক্যাপিটাল হিসেবে শো করতেছে, কিন্তু এটা সম্পূর্ণ যার যার ডিরেক্টরদের
ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটা আসছে ব্যাংকে। এই ক্ষেত্রে যেহেতু চেয়ারম্যান বাদে অন্য ডিরেক্টররা তারা টাকা না দিয়েই কিন্তু বলতেছে যে তারা পেইড আপ ক্যাপিটাল করছে, সেই ক্ষেত্রে কি এই 67 এর 10 এর অ্যাপ্লিকেবল আছেন এখানে? এইখানে আহ, বিষয়টা কি যে শেয়ার হোল্ডারদের ডাইরেক্টরদের কাছ থেকে আসতে হবে, এটা ঠিক আছে। এখন হয় কি, এই যে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এইটা যদি যখন তাদের পার্সোনাল ফাইলে যদি একজন জি ডাইরেক্টর স্যার। সে বলে যে মানে উম, সে যদি লোন দেখায় হয়তো যে আমার চেয়ারম্যানের কাছ থেকে লোন, ওই সে টাকাটা দিয়ে দিচ্ছে, তার মানে একজন ডাইরেক্টরের টাকা চেয়ারম্যান দিয়ে দিচ্ছে, তার মানে আচ্ছা। কি তখন, তাই না? এখন সে কোম্পানি তার পেইড ওয়ার্ক ক্যাপিটাল দেখাইতেছে দুইজনের নামে, একজনের নামে ধরেন 1 কোটি, আর একজনের নামে 50 লাখ, টোটাল 1.5 কোটি টাকা। কথার জি কথা, স্যার। দুইজন শেয়ার হোল্ডার। এখন পুরো টাকাটাই একজনের কাছ থেকে গেছে। এখন মানে যখন তারা পার্সোনাল ফাইল করবে তখন তারা পার্সোনাল ফাইলে কি শো করবে, আগে সেইটা বলেন। আমি আপনি যে কোশ্চেন করছেন যে স্যার এখানে এই 67(10) ধারায় মানে অ্যাপ্লিকেবল হবে কিনা, সেই প্রশ্ন আমি পরে আসি। তারা পার্সোনাল ফাইলে কি দেখাবে? পার্সোনাল ফাইলে একজন একজনকে মানে তিনজনের মধ্যে না দুইজন, না, এখন আমি যে দুইজন চাকরি দুইজনের কথা করেন। বলছি, আপনি আমার দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকেন। বুঝতে আমি কি পেরেছি, বলছি? লোন হিসাবে শো করবে, লোন লোন হিসাবে শো তাহলে করবে। হ্যাঁ হ্যাঁ। ল- মানে এখন পার্সোনাল ফাইলে লোন হিসাবে শো করবে। পার্সোনাল ফাইলে যদি মানে দেখা যায় যে ডাইরেক্টর লোন হিসেবে দেখাচ্ছে আর চেয়ারম্যান বলতেছে যে লোন টু মাই সন, মানে বা ডাইরেক্টর ইত্যাদি আর কি। আচ্ছা। এবং যদি ডিসিটি দেখে যে ব্যাংকিং চ্যানেলে যে টাকাটা আসার কথা ব্যাংকিং চ্যানেলেই আসছে, তাহলে এটাকে ওভারলুক করতে পারে। 67(10) অ্যাপ্লিকেবল নাও করতে পারে, কারণ করলেও এটা ধোপে টিকবে না। কারণ মেইন কথা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে আসা, সেটি আসছে। জি স্যার। এখন সেটা সেটা একজনের কাছ থেকে আসছে এবং তারা নিজেরা নিজেরা ওটা আবার মানে ওইভাবে দেখাইছে, সুতরাং ঠিকই তো আছে। আর এটা সম্ভবত ট্যাক্সের আটকাবে না, ভাইয়া যেটা বলতে চাচ্ছেন কোম্পানিজ একটা আটকাবে আর কি। হুম। না, এ ট্যাক্সেও আটকাবে কেন? ওই যে লোন ফ্রম ফাদার 50 লাখ, ধরেন বাপ ছেলে, কথার কথা। তো ছেলের অ্যাকাউন্ট থেকে যায়নি, বাপের অ্যাকাউন্ট থেকে, বাপ চেয়ারম্যান, বাপের অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা গেছে পুরো টাকাটা। তো এখন লোন ফ্রম বাপ কিভাবে দেখাবে? মানে বাপের কাছ থেকে তো সে ব্যাংকিং চ্যানেলে লোন নেয়নি। জি স্যার। তো এ তো ওইখানে আরেক ঘাপলা, ওইখানে আবার আটকাবে, অন্য মানে অন্য ধারায় আটকাবে, সেই ধারা আসিতেছে। ও সেই ধারাটাই পরেরটাই 13 নম্বর। জি স্যার, আসতেছে। মানে স্যার মানে একটা এখানে না হলে আর একটা ধরা খাবেই, মানে নাটক এমন আছে স্যার, সিস্টেম। হুম, মানে একটার পর একটা তাহলে নাটক হতে থাকবে এইভাবে। হতেই থাকবে, হ্যাঁ। জি স্যার। এটা 13-তে আছে স্যার। ওই তো 13তে আছে। কিন্তু স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে এরকম কিন্তু অহরহই হয় যে দেখা যায় একজন ফান্ডিং করে শেয়ার মানে যেন বাইরে মধ্যে মানে হস্তান্তর না হয়, নিজেদের মধ্যেই থাকে। এই জন্য দেখা যায় যে একই ফ্যামিলির হয়তো 7 জন ভাই, 7 জনের নামে হয়তো একজন টাকা প্রোভাইড করে সবার নামে হচ্ছে টাকাটা করেছে, মানে ক্যাপিটাল হিসেবে, পেইড ক্যাপিটাল হিসেবে দেখে দেখা যায় গেছে যে করেছে। এটা কিন্তু একটা কমন সিনারিও না বাংলাদেশের প্রেক্ষাপটে? হ্যাঁ, কম সিনারিও তো, এটাই তো সমস্যা করে। এবং স্যার। এই ডিসিটি তো আক্রমণও করে এইখানে। জি ডিসিটি স্যার। তো জানে যে নতুন যারা কোম্পানি ফরমেশন করে ম্যাক্সিমামই আনাড়ি থাকে। তো এখানে কোথায় আঘাত করতে হবে তারা জানে। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা নতুন কোম্পানি যখন ফরমেশন হয়ে ফার্স্ট টাইম রিটার্ন সাবমিট করে, সেখানে লেখা থাকে নো বিজনেস, মানে বিজনেস নট ইয়েট স্টার্টেড, এখনো ব্যবসা শুরু হয় নাই। এবং তারা মহা ফুর্তিতে থাকে, ডিসিটি আমারে কি করবে, আমার তো ব্যবসাই শুরু হয় নাই। হুম। ওদিকে ডিসিটির চোখ যে এইখানে, সেটা বুঝতে পারে না। জি স্যার। স্যার। ডিসিটি তারে কোথায় আঘাত করবে সেটাই বুঝতে পারে না। জি জি। স্যার এই ক্ষেত্রে যদি ওরা যদি অবগত থাকে, তাহলে বাপ যদি স্যার ছেলেকে লোন দেয়, তাহলে ছেলের একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে যদি স্যার প্রথমে ওই ওই টাকাটা ট্রান্সফার করে, করার পরে তারপরে যদি স্যার ছেলে যদি পরবর্তীতে ছেলের অ্যাকাউন্ট থেকে কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তাহলে স্যার এটা কি যথাযথ আছে হবে না না, ব্যাংকিং চ্যানেলে? দুইজনার, শোনেন, বিষয় হলো বাপ ছেলে দুইজনই হলো শেয়ার হোল্ডার ডাইরেক্টর। তো জি স্যার। দুইজনের কাছ থেকেই টাকাটা ব্যাংকিং চ্যানেলে গেলে হয়। এখন ধরেন ছেলের ফাইলে টাকা নাই, তো ছেলে টাকা দিবে কিভাবে, কোম্পানিকে টাকা কিভাবে দিবে? তখন বাপের কাছ থেকে যদি ব্যাংকিং চ্যানেলে আনে, এনে আবার ব্যাংকিং চ্যানেলে কোম্পানিকে দেয়, ওইটাই হচ্ছে প্রপার চ্যানেল। জি স্যার। যদি এটা যদি ওরা যদি ওইভাবে অবগত থাকে এবং এই সিস্টেমে করে, তাহলে তার এই দিকটাও বেঁচে যাবে ওরা। হুম এখানে হুম। মনে হয় স্যার কোনো প্রবলেম হওয়ার কথা না, না কোম্পানি ওই একটাও না, আবার আপনার সেটাই, ইনকাম ট্যাক্সও না। ওইটাই আর কি। এই জন্য তো বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। জি স্যার।
বুঝছেন? জি স্যার, স্যার বুঝতে পেরেছি। এইখানে কি আরেকটা হতে কি পারে আছে স্যার, ওনার যদি কাছে? বাবা তার ছেলে মেয়ে ডিরেক্ট বা অন্য ডিরেক্টরদের গিফট দিয়ে দেয় স্যার? হ্যাঁ, তা বাপ ছেলের ভিতর তো গিফট হয়, বাপ ছেলে মেয়ের মধ্যে গিফট হয়, সেটা লোনও দিতে পারে, গিফটও দিতে পারে, ওইটাতে কোনো বাধা নাই, ওটাতে কোনো বাধা নাই। কিন্তু আমরা যেটা পড়াচ্ছি সেটা হলো, আমরা যেটা পড়াচ্ছি, সাউন্ড অফ করে না কেন? তুহিন ভাই তো আমরা যেটা পড়াচ্ছি সেটা হলো এক কথা এক দাবি, যে শেয়ার হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পেইড আপ ক্যাপিটালের টাকাটা আসতে হবে, না আসলে খবর আছে। পড়ানো তো সিম্পল, সেটাকে এরপর নিজেরা নিজেরা কিভাবে কি মানে করবে সেটা তাদের ব্যাপার। টাকা সেটাকে যদি টাইম লিমিট আসে আছে টাকা, নাকি স্যার? হ্যাঁ কি, স্যার কোনো টাইম লিমিট আছে কত দিনের মধ্যে আসতে হবে স্যার? হ্যাঁ টাইম লিমিট আছে, উইদিন দ্যাট ফিনান্সিয়াল ইয়ার। আচ্ছা। মানে ধরেন কোম্পানিটা ফর্ম হয়েছে মে মাসে, ভালো করে শোনেন। জি স্যার। তাইলে 30শে জুনের মধ্যে কিন্তু অবভিয়াসলি মানে ব্যাংকিং চ্যানেলে শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে কোম্পানি অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে উইদিন দ্যাট ফিনান্সিয়াল ইয়ার। ইয়েস এখন স্যার। হয় কি, যদি যদি কোম্পানিটা ফর্ম হয় জুলাইতে, তাহলে তো একটা লম্বা সময় পেয়ে গেল, প্রায় 1 বছর। প্রায় 1 বছর পেয়ে গেল, জুনের মধ্যে গেলেই হলো আর কি। বুঝছেন? স্যার এটা যদি না আসে তাহলে এটার কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্সই তো পড়াচ্ছি, তাই এত সময় পড়াচ্ছি কি, খালি মানে ধরবে আর গলা কাইটা ফেলবে। কনসিকুয়েন্স হলো গোটা গলা কাটা। জি স্যার, স্যার সব কোম্পানি ইনকাম। থেকে তো 6 মাসের টাইম দেওয়া থাকে। স্যার একটুখানি বলি। কি 6 মাস কি? স্যার শেয়ার ক্যাপিটালের এই টাকাটা, পেড আপ ক্যাপিটাল টাকাটা ট্রান্সফার করার জন্য কোম্পানি থেকে 6 মাস টাইম দেওয়া আছে স্যার। কোম্পানি আইনে? জি স্যার। না, কোম্পানি আইনে যা থাকে থাকুক, ও নিয়ে আমার কোনো কনসার্ন না। আমার হলো ইনকাম ট্যাক্সের কথা, ইনকাম ট্যাক্সের কথা হলো ওই ফিনান্সিয়াল ইয়ারে যেতে হবে। কোথায় আছে স্যার? এটা কোথায় আছে পাবো স্যার? ওইটা এখানেই পাবেন, 67-10টা দেখেন, এটা তো আগের আইনেও ছিল। ওই ওই ইনকাম ইয়ারের মধ্যে যেতে হবে। আহ, ওই যে আয় বর্ষে, ওই যে জি লেখাই তো। জি স্যার, জি স্যার আছে, জি জি স্যার স্যার। আছে, ডিউরিং দ্য ইনকাম ইয়ার, হ্যাঁ, ডিউরিং ডিউরিং দ্য এনি ইনকাম ইনকাম ইয়ার। ইয়ার। তাহলে আমার এত দূর নিলেন কেন আপনি? হুম, এরকম করলে আমি আগামো কেমনি? জি স্যার। স্যার আমি ওটা আবার ইয়েও দেখছি, আপনার গেজেটেও আছে স্যার, ওই যে বলা আছে আই বর্ষে কোনো শেয়ার হোল্ডার নিকট হইতে, এটা হুম, স্পেসিফিক বলা আছে স্যার। এটাই তো এটা বললাম, ওই ফিনান্সিয়াল ইয়ারে, মানে জি স্যার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ইনকাম ইয়ার মানেই হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। বুঝতে পারছেন? ইয়েস স্যার। তাহলে হ্যাঁ, ওই যে আপনি কি বলতে চাচ্ছেন, ওই মেয়ে কি জানি বললো, সে তো বলতেই পারেন এত কথার ভিড়ে। আচ্ছা সমস্যা নেই। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি আর কি মাঝে মধ্যে দেখি যে ওনারা ক্যাপিটাল মানে ব্যাংকে ব্যাংকে ট্রান্সফারও দেখায় নাই, ক্যাশও ট্রান্সফার দেখায় নাই, জাস্ট ক্যাপিটাল দেখাইছে আর ক্যাপিটাল রিসিভেবল দেখাইছে। তো সেক্ষেত্রে স্যার এটা কি মানে এটার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের মানে কনসিকুয়েন্সটা এটা কি তো হবে? এটা তো কোনো অ্যাকাউন্টসই হয় না, এই ধরনের অ্যাকাউন্টস তো অডিট হবে না, কোয়ালিফিকেশন হবে। এটা মানে ফালতু। আপনার ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল আর অ্যাসেট সাইডে হলো ক্যাপিটাল রিসিভেবল, এটা কোনো কথা? আপনি মেমোরের নামে কি লেখা জানেন? মেমোরের নামে লেখা পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ মানে কি? এটা অলরেডি পরিশোধিত পেড, ক্যাপিটাল স্যার। পরিশোধযোগ্য হয়ে গেছে। পরিশোধিত, জি পরিশোধযোগ্য স্যার, না। পরিশোধিত স্যার। হ্যাঁ, পেইড জি আপ স্যার। মানে কি, পেইড মানে কি? পরিশোধ করা। এটা প্রাইভেট লিমিটেড। কথায় পরিশোধ করা, পরিশোধিত। জি স্যার। তাইলে পরিশোধিত মূলধন এটা লেখা আছে আপনার সে মেমোরেন্ডামে লেখা। তা আপনি ব্যালেন্স শিট করবেন, মেমোরেন্ডাম দেখবেন না যে ওখানে পরিশোধিত, এটা তো না, রিসিভেবল না। তো সুতরাং ওইটা হয় না, যাই হোক আর কি। এখানে স্যার একটা জিনিস আছে, ওই যে মেমোরেন্ডামে একটা জায়গায় বলা থাকে উই আর ডিজারিয়াস টু টেক দিস অ্যামাউন্ট এগেনস্ট আওয়ার নেম অ্যাজ ক্যাপিটাল। তো ওইটা আর কি ওনারা ধরতেছে বা ওইটা ধরে আর কি বলতেছে যে এইভাবে আমরা ক্যাপিটাল নিতে পারি। আর স্যার অ্যাজ পার আইএসএও এরকম আছে প্রেজেন্টেশন যে আপনার মানে আনপেইডটাও ক্যাপিটাল হিসেবে নেওয়া যায়, এবং সেটা হচ্ছে কতটুকু পেইড আনপেইড এটা মেনশন করে দিতে হয়।
এই আর কি এখন স্যার। এটা তো আমরা যখন শেয়ার ইস্যু পড়ছি অ্যাকাউন্টিং এ তখন দেখছি কল সিনেরিয়ার ফার্স্ট কল সেকেন্ড স্যার কল, জি স্যার, এই যে সেগুলো তো নাই। জি স্যার, এই থাকে কল এরিয়ার নামে বেশি দেয় স্যার এইসব ক্ষেত্রে। বুঝছি, কিন্তু কল সিনেরিয়ার কিভাবে, এখানে কোনো কলেরই ব্যাপার নাই। ঠিক জি আছে স্যার, না? এখন তো এখানে এক ডাইরেক্ট। সময় ছিল স্যার, এক হ্যাঁ, সময় প্রাইভেট সেই লিমিটেড ধরে। কোম্পানির আবার কিসের কল দিয়ে আনতে হবে নাকি? জি স্যার, এটা পুরোটাই ডাইরেক্ট স্যার। হ্যাঁ, যাই সিগনেচার হোক করাই এটা। মানে পেড করা। হুম। তারপরে দেখেন লোন রিসিভ বাই এনি কোম্পানি আদারওয়াইজ দেন বাই ব্যাংক ট্রান্সফার। একটা কোম্পানি আর একটা কোম্পানি থেকে যদি কোনো সিস্টার কনসার্ন থেকে লোন নিয়ে থাকে, সেই লোন কিন্তু অবভিয়াসলি ব্যাংকিং চ্যানেলে আসতে হবে, ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসতে হবে। যদি তা না হয় তাহলে ডিসিটি কিন্তু এই লোন পুরো যোগ করে দেবে, জি ইন্টার কোম্পানি লোন। বুঝছেন? ইয়েস। এটা গেল 67-11। স্যার একটা কোশ্চেন ছিল, যদি আমার এক্সপেন্স কেউ বা পেমেন্ট করে দেয় তখন স্যার কি হবে? কি বুঝি নাই কি? মানে স্যার আমার একটা এক্সপেন্স লাইক দুইটা কোম্পানি, একটা কোম্পানি স্যার 1 লাখ টাকা পেমেন্ট করার কথা, ওর ফান্ড নাই, অন্য কোম্পানি আছে, সে তার তার হয়ে স্যার পেমেন্ট করে দিল, তখন কি স্যার এই ধারাটা অ্যাপ্লিকেবল হবে? না না, আমার কথা হলো যে মানে এই কোম্পানি কি দেখাইছে, লোন ফ্রম দ্যাট কোম্পানি। জি স্যার। ওভারহেড অ্যালোকেশনের কথা বলতেছে না স্যার, না ওভারহেড অ্যালোকেশন। না না, সে স্যার তো ওভারঅল অ্যালোকেশন না স্যার, লোনই দেখাইছে। লোন হলো স্যার ইন্টার কি কোম্পানি বলে? লোন। জি ইন্টার স্যার। কোম্পানি লোন, জি স্যার। এবং সেটা ব্যাংকিং চ্যানেলে আসেনি। না স্যার, এটা তো অন্য একজন আমার হয়ে স্যার পেমেন্ট করে দিয়েছে, আরে ভায়া বুঝছি, অন্য পেমেন্ট। একজন মানে তো সিস্টার কনসার্ন, তাই জি না? স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে কি মনে হয় আমরা পড়াইতেছি, একই কি একই। তো পড়াইতেছি? জবাই জবাই শুনতে চায় আমার কাছ থেকে, জবাই শব্দটা শুনতে চায়। এখানে আলাদা জি কোনো স্যার, গল্প হবে না, সবই সবাই। হ্যাঁ, সবাই আমি বলে। পড়াইতেছি সব কি কি জবাই হবে, কোন কোন ক্ষেত্রে জবাই হবে সেটা পড়াচ্ছি। হুম। আপনি আমি জি যা স্যার। পড়াইছি এইটাই আমার আবার শুনাইলেন। যে যদি এই হয়, এটা তো বুঝি যে আমার কোম্পানির খরচ, আমার সিস্টার, আমার কাছে টাকা নাই, সিস্টার কোম্পানি থেকে টাকা দিয়ে দিছে, এখন যখন মিলে অ্যাকাউন্টস করতে গেছি, ব্যালেন্স শিট করতে গেছি, তখন আমি কি করব? খরচটা তো আমার, তো আমার খরচ হিসাবে তো আমিই দেখাচ্ছি। তো জি এখন স্যার। দেখানোর পরে তো দেখা যায় যে ওই খরচটা তো আমার টাকা এখান থেকে যায়নি। তো এখন না। যদি বলি যে লোন ফ্রম সিস্টার কনসার্ন, তো সেই লোন তো আপনার মানে একটা টাকা হইলেও আপনার ব্যাংকিং চ্যানেলে আসতে হবে, ইয়েস। 1 টাকা হলেও। তা সেটি যদি না আসে তাহলে ওই তাহলে জবাই স্যার। হুম। সহজ কথা, ব্যাংকিং চ্যানেল কিভাবে আসলে ওটাই শোনা স্যার, ব্যাংকের মধ্যে আসলে আসতে হবে। ব্যাংক টু ব্যাংক। জি স্যার। আচ্ছা, তারপরে আসেন যে কোনো কোম্পানি যদি তার মানে ওই কোম্পানির জন্য কোনো গাড়ি, জিপ, গাড়ি বা জিপ, মোটর কার বা জিপ কিনে, এবং সেটা যদি পেইড অফ ক্যাপিটাল এবং রিজার্ভ এবং রিটেন আর্নিংস এই সবগুলো মিলে যা হয় তার 10%-এর বেশি টাকা দিয়ে কিনে, তাহলে বেশিটুকু তার হিসাবে গণ্য হবে, ইনকাম ইনকাম স্যার। হিসাবে, বেশিটুকুর 50% ইনকাম হিসাবে গণ্য হবে। এটা আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি আপনাকে, আদারওয়াইজ এই 67-12টা ক্লিয়ার হবে না। 67-12 মানে আমি একটু বলে চলে যাচ্ছি, ভয় নাই, আমি আবার আসতেছি 67-12-তে। ওকে মানে স্যার। কাগজ কলম নিয়ে আসতেছি। জি স্যার, তারপরেরটা ওকে দেখেন স্যার। 67-13। 67-13 হচ্ছে যে আগেরটা তো গেল কোম্পানি, 67-11 গেছে কোম্পানি, এখন হলো অন্য আদার দ্যান কোম্পানি। তো 5 লাখ টাকা, 5 লাখ টাকা পর্যন্ত একজন আরেকজনের কাছ থেকে লোন বা দান নিতে পারবে। 5 লাখ টাকার বেশি হলে সেটি অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হতে হবে। জি এখন স্যার। ধরেন একজন 3 বন্ধুর কাছ থেকে লোন নিছে 2 লাখ 2 লাখ 2 লাখ 6 লাখ টাকা 1 বছরে, তাহলে এবং এই পুরোটাই নগদে নিচ্ছে, সুতরাং এই অপরাধে পুরো 6 লাখ টাকাই ডিসিটি এই ধারায় যোগ করে দেবে। বুঝতে জি স্যার। পারছেন? এমন না যে 6 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত তো নগদে নেওয়াই যায়, ওইটা বাদ দিয়ে বাকি 1 লাখ যোগ করবে না, তা হবে না, পুরোটাই যোগ করবে। তো 5 লাখ টাকার উপরে যদি লোন নিতে হয় বা দান নিতে হয়, সেটা মাস্ট বি থ্রু ব্যাংক ট্রান্সফার, আদারওয়াইজ ডিসিটি পুরোটাই যোগ করে দেবে। আর জি এই যে স্যার। 5 লাখ টাকা পর্যন্ত নগদের লোন নেওয়া যাবে, সেটি কত তারিখের মধ্যে ফেরত দিতে হবে এরকম কোনো বালাই নেই। এটা যদি আজীবনভর মানে রেখে দেয়, ফেরত না দেয়, তাও কোনো অসুবিধা নেই। মানে ফেরত দেওয়ার কবে নাগাদ আবার লোনের টাকা ফেরত দিতে হবে ওই জাতীয় কোনো প্রভিশন আইনে নাই। ঠিক আছে?
কিন্তু স্যার দায় মুক্ত হলে তখন ইনকাম হয়ে যাবে এটা। হ্যাঁ, সেটা তো আগে পড়ানো হয়েছে। জি স্যার। এবং আপনারা দেখবেন যে এই ধারাতে প্রতি বছর আপনি 5 লাখ টাকা করে লোন দিতে পারবেন, তাতে কোনো বাধা নেই। হুম, বুঝছি আচ্ছা, স্যার। ঠিক আছে। স্যার একটা প্রতি বছর নিতে পারবে স্যার? বলেন, যত স্যার কোশ্চেন। এটা কি প্রতি বছর নিতে পারবে? গত বছর যদি আমার ফাইলে 5 লাখ আছে, এবার আমি আরেকবার 5 লাখ নিয়ে 10 লাখ নিতে পারবো স্যার? হ্যাঁ, সেটাই তো বললো স্যার, প্রতি বছর নিতে পড়াইলাম পারবেন। কি, শোনেন না ভালো করে? স্যার আমি প্রথম 5 লাখ নিলাম ক্যাশে, যেহেতু এটা লিমিট আছে, দেন যখন আরো 1 লাখ নিলাম তখন ওই 1 লাখ ব্যাংকে নিলাম। এটা কি মানে ট্যাক্স আইন কমপ্লাইন করতেছে তাহলে? না না, ভাই, তাহলে এরকম পড়তেছে না, স্যার তো ওটাই বলছে। না, না, উনি ভালো না প্রশ্ন করছে। করতেছে না না, করতেছে। এটা ভালো প্রশ্ন। ওরা ভালো প্রশ্ন করছে যে আমি 5 লাখ টাকা নিয়েছি নগদে, 1 লাখ টাকা নিয়েছি ব্যাংকিং চ্যানেলে, টোটাল জি লোন স্যার। নিয়েছি। জি। টোটাল টোটাল লোন নিয়েছি মানে 6 লাখ টাকা। আপনার বাড়ি কি নোয়াখালী নাকি? 6 লাখ টাকা লোন নিয়েছি, বুঝছেন? না স্যার, মালিক মুন্সিগঞ্জ স্যার। মুন্সিগঞ্জ, আচ্ছা তাহলে ও ঠিক আছে। নদী। তো এখন এটার কি হবে? ডিসিটি এই যে 6 লাখ টাকা সে লোন দেখাইছে, কিন্তু 5 লাখ টাকার বেশি লোন, কিন্তু সেই লোনটা পুরোপুরি ব্যাংকিং চ্যানেলে না, 1 লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে। শোনেন, নিয়মের কথা হচ্ছে, আমি নিয়মের কথাও বলি আবার অনিয়মটাও একটু বলি, দুইটাই বলি, আপনার অনিয়মটাই ভালো লাগবে বেশি। মানে আইনের কথা খুব একটা ভালো লাগে না মানুষের। সেটা হলো যে, মানে যদি 5 লক্ষ টাকার উপরে সর্বমোট 5 বছরে 5 লক্ষ টাকার উপরে লোন নেওয়া হয়, তাহলে সেই পুরা লোনটাই আপনাকে ব্যাংকিং চ্যানেলে নিতে হবে, এটা ল। এটার যদি ভায়োলেশন হয় তাহলে ডিসিটি যোগ করে দেবে। এখন আইন অনুযায়ী ডিসিটি 5 লাখ টাকা যোগ করে দেবে। 1 লাখ টাকা ব্যাংকিং চ্যানেলে ঠিক আছে, বাকি 5 লাখ টাকা যোগ করে দেবে। কিন্তু এখন বেআইনি কথাটা বলি, বেআইনি কথাটাই ভালো লাগবে বেশি। সেটা হলো জি স্যার। ডিসিটিকে আপনি যখন বুঝাইতে পারবেন যে স্যার আমার তো আইনে বলছে যে 5 লাখ টাকা পর্যন্ত আমি নগদে নিতে পারবো, আমি তাই নিছি। 5 লাখের উপরে যখনই আমার আরো 1 লাখ দরকার, আমি সেটা ব্যাংকিং চ্যানেলে নিছি, স্যার আমি তো কোনো অপরাধ করিনি স্যার। জি স্যার। বুঝছেন? ইয়েস স্যার, হ্যাঁ, সিকোয়েন্সে তো ওটা আসে, কারণ একটা কোম্পানিতে স্যার শুধু ওইটা 5 লাখ আসে না, টাকার ওইটা লিমিটেড আসে না, থাকে। ওইটা হলো যদি বুঝাইয়া বাধাইয়া যদি মিয়া বিবিকে রাজি, সেইভাবে যদি পারা যায়, বাট তাহলে আইনের ল্যাঙ্গুয়েজ তা না। এক্সাম আসলে স্যার তাহলে আমার পুরো টাকাটাই যোগ করে দিতে হবে পুরো এক্সাম। টাকাটা না, 5 লাখ পুরো টাকা যোগ হবে কেন? না 1 লাখ মানে তো ওই সে সে 5 লাখ নিছেই। টাকা। হ্যাঁ, বুঝতে 1 লাখ পারছি। তো সে ব্যাংকিং চ্যানেলে নিছেই। এইটা ভালো কোশ্চেন, যেই করুক। না স্যার, স্যার একটা থ্যাংক ইউ প্রশ্ন ভাই। ছিল এই বিষয়ে। স্যার আমি যার থেকে লোন নিচ্ছি দেখাচ্ছি, তার কি এখানে 3 নম্বর বা দিয়ে দিতে হবে? না, না, এরকম কোনো বিধান নাই, তবে ডিসিটি চাইলে ভেরিফাই করতে পারে যে আপনি কার কাছ থেকে লোন নিছেন। এখন যদি সবচেয়ে ভেরিফিকেশনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে যার কাছ থেকে লোন নিছি তার ফাইলেও যদি লেখা থাকে লোন টু মিস্টার এ, জি স্যার। যদি লেখা থাকে তাহলে ফাইন, মানে ক্রস ভেরিফিকেশনে জি। এটা খুব পরিষ্কার হয়ে যায়। আর এইটা হতেই হবে এরকম কোনো ল নাই। দেখা গেল একজন একজন বলল যে আমি অমুকের কাছ থেকে লোন নিছি, কার কাছ থেকে? সে ভদ্রলোক গত বছর রিটায়ার করছে, রিটায়ার করার পরে এক গাদা পেনশন পাইছে। তো পেনশন থেকে এসে তার এমনি ছোটখাটো চাকরি করছে, পিওনের চাকরি, কিন্তু তার কোনো ই নেই, ইনকাম ট্যাক্সের কোনো ফাইল নেই। তো এখন সে পেনশনের টাকা থেকে তার এক আত্মীয়রে লোন দিতেই পারে। তো যদি পেনশনের কাগজপত্র এবং ওই যে টাকা পাইছে, 4 লাখ 4.5 লাখ টাকা পাইছে পেনশন থেকে, এটা যদি প্রমাণ করতে পারে যে ওইখান থেকে 2 লাখ দিছে লোন, তো তো হয়েই গেল। জি স্যার। বিষয়টা এরকম আর কি। আমি এত কথা কেন বলতেছি, আপনি আমাকে কোশ্চেন করছেন যে তার ইনকাম ট্যাক্সের ফাইল থাকতেই হবে কিনা, তার টিন থাকতে হবে কিনা, তার ইনকাম ট্যাক্সের ফাইল থাকতেই হবে কিনা, এমন কোনো কথা নাই। স্যার যদি থাকে, পরে ক্রস ভেরিফিকেশনে যদি ধরা পড়লো না ওনার ফাইলে নাই লোন, আমার ফাইলে আছে, এক্ষেত্রে ও কনসিকুয়েন্স তাহলে কি? তো যোগ হয়ে যাবে। তাহলে তো তাহলে যোগ হবে। তাহলে তো ওটা ফল, ওটা তো 1 নম্বরই পড়ানো শেষ। তাহলে আবার 1 নম্বরে আসবো কিনা? আমি তো না অনেক স্যার, না পড়ে না স্যার, আসছি। স্যার, না স্যার, না স্যার, ঠিক আছে। ওটা তো ফলস এক্সপিরিয়েন্স করে আপনি লায়াবিলিটি, প্রমাণিত ওটা তো করছেন। পড়ানো শেষ 1 নম্বরে, যে ফেক লায়াবিলিটি, জি ভুয়া স্যার। দায়। হুম। তারপরে দেখেন এই যে আপনি দেখবেন এই, স্যার একটা কোশ্চেন ছিল। হুম, স্যার এই বিজনেস ইনকাম পাওয়ানোর সময় ওই যে একটা ছিল, ক্লজ ছিল যে ট্রেডিং লায়াবিলিটি 3 বছরের মধ্যে পরিশোধ না করতে পারলে এটা ডিমড ইনকাম হয়ে যায়। তো স্যার এই যে এইটা আপনি বললেন যে এটা ফেরত দেওয়ার কোনো মানে সীমা নাই, তো এটা কি ওইটার সাথে কোনোভাবে ট্যাগ হয়? না, না, যে ধরেন আমি অ্যাডভান্সটা আমার কাস্টমারের কাছ থেকে নিয়ে রাখলাম, তখন তো এটা ট্রেডিং লায়াবিলিটির আন্ডারে কি চলে আসতে পারে? মানে আরে এখানে তো দেখো বলে ট্যাগ নাই যে জিনিস কার এটা কাছ এক থেকে জিনিস, নিতে হবে। দুইটার সাথে মিলেন না। আপনি মিলাইতেছেন ভালো,
কিন্তু এখানে মিলানো যাবে না, দুইটা দুই জিনিস। আমি লোন, আমার টাকা ধার করার দরকার ছিল, আর ওটা হলো ট্রেডিং লায়াবিলিটি। ট্রেডিং লায়াবিলিটি কি, আমার মহাজন আমার কাছ থেকে টাকা পায়, তার কাছ থেকে কাপড় কিনি, আমার কাপড়ের ব্যবসা, তো বছর শেষে দেখা যায় যে সে মানে মালের দাম পায়, ওইটাই হলো ট্রেডিং লায়াবিলিটি। হুম। কি বুঝছেন? জি স্যার। তো ওইটা 3 বছরের মধ্যে ফেরত দিতে হবে, এরকম বালাই আছে, এরকম বিধিনিষেধ আছে, কিন্তু এইখানে নাই। স্যার অ্যাডভান্স ফ্রম কাস্টমারটা কি ট্রেডিং লাইবিলিটির আন্ডারে যাবে? অ্যাডভান্স ফ্রম কাস্টমার তো লায়াবিলিটি না, এটা তো অ্যাসেট নাকি? না স্যার, মানে স্যার এটা কাস্টমার লাইবিলিটি অ্যাডভান্স স্যার। ও নিতে লায়াবিলিটি লাইবিলিটি না, না। অ্যাডভান্স, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। জি স্যার, এটা তো লাইবিলিটিস। কাস্টমারের কাছ থেকে, হ্যাঁ, তো এটাও তো ট্রেডিং, এটা তো ট্রেডের সাথে সম্পর্কিত। জি স্যার। আর এটা হলো পার্সোনাল লোন। লোন আচ্ছা ফর্ম। স্যার, এটা এটা পার্সোনালের ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল এখন যেটা হ্যাঁ করাচ্ছে। হ্যাঁ, ট্রেডিং এর সাথে কোনো সম্পর্ক নাই না, স্যার। ট্রেডিং এর সাথে সম্পর্ক নেই। জি স্যার। আমরা পড়াচ্ছি হলো ইনকাম ফ্রম আদার সোর্স, বিজনেস ইনকাম তো গত ক্লাসে শেষ করে আসছি, বুঝতে পারছেন? এটা ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন অনেক বাড়িওয়ালা আছে যে এরকম ঘটনা ইনকাম ট্যাক্সে ধরা পড়ছে, যার জন্য এই লটা আসছে। ধরেন উত্তরায় একটা বাড়ি করছে, 6 তলা বাড়ি, কত টাকা দিয়ে বাড়ি করছে? 4 কোটি। যখন তাকে ধরা হলো যে এই 4 কোটি টাকা কই পাইছেন, বলে না আমার তো কোনো টাকা নেই। তাহলে আমার ব্যালেন্স শিটে একদিকে বিল্ডিং 4 কোটি, বাম দিকে লায়াবিলিটি 4 কোটি। কিরকম? বলে ইটওয়ালা ইট দিছে, বালিওয়ালা বালি দিছে, সিমেন্টওয়ালা সিমেন্ট দিছে, এইভাবেই আমার বাড়ি হয়ে গেছে। কি সুন্দর ব্যাখ্যা। জি স্যার। এখন আইন করা হয়েছে ইনকাম ট্যাক্সে, সেটা হলো যে এইরকম যারা আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল মানে ইট বালি সিমেন্ট রড এর টাকা যদি বাকি থাকে, সেই বাকি টাকা 2 বছরের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। যদি 2 বছরের মধ্যে পরিশোধ করা না হয়, তাহলে ধরে নিতে হবে আসলে কেউ টাকা পায় না, এটা ভুয়া। ধরেন 4 কোটি টাকা সে দেখাইছে, 2 বছরের মধ্যে সে হয়তো 60 লাখ টাকা পরিশোধ করছে, পরিশোধ দেখাচ্ছে, তাহলে বাকি টাকা কিন্তু ডিসিটি যোগ করে দেবে। বা সে মোটেই পরিশোধ করে নাই, তাহলে পুরোটাই যোগ করে দিবে। বিষয়টা এরকম হয়। স্যার যদি কোনো কিস্তিতে যদি টাকা নেয়, যে আমি বাকি থাকলো 3 বছরের মধ্যে টাকাটা শোধ করব, এইভাবে যেন কোনো ডিট থাকে, তখন কি স্যার 2 বছর পরে ধরো 1 লাখ 1 কোটি টাকা বাকি আছে, 4 কোটি টাকা, তখন কি ওই টাকা কি যোগ হয়ে যাবে? অবশ্যই, কিন্তু ওর কোনো সাথে ডিটে তোমার কাজ হবে কিস্তি না। আছে 3 বছর, তাই এটা তো প্রুফ করে না যে তার কাছ থেকে আমি দিনা আছি। মানে ডিট আছে, কিস্তি বলতে ডিট স্যার, সরি। ওই ডিটে কোনো কাজ হবে না, এরা ফালতু ডিট। বাকিতে মাল কিনছেন, এর আবার কিসের ডিট? বাকিতে মাল কিনছেন, টাকা বাকিতে নিছেন, আপনি টাকা আপনার সময় সুযোগ মতো পরিশোধ করবেন। ইনকাম ট্যাক্সের আইন হলো আমি 2 বছর পর্যন্ত আপনাকে সহ্য করব। বুঝছি স্যার, ওকে। হুম। স্যার পরিশোধটা কি ব্যাংকে বা ক্যাশে না এরকম না 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 না, পরিশোধ নগদেও করা যাবে, তো ওইরকম কোনো ই নাই, বিধিনিষেধ নাই। ওকে স্যার। তাহলে তো বেঁচে যাবে স্যার একদিক থেকে। কেন কিসে? জানেন স্যার? যে পারবে কেন? ইনকাম দেখাইতে হবে না? টাকা না দিয়েও স্যার সে বলবে যে আমি দিয়ে দিছি। দুই কিভাবে বছর ব্যালেন্স শিট মিলাবে, কিভাবে বলে কি? ও ইনকাম ব্যালেন্স তো শিটে দেখাইতে তো হবে স্যার আগে। ধরা করবে। জি স্যার, একটা কিন্তু লায়াবিলিটি, একটা লায়াবিলিটি মিট করবে কিভাবে সে? না, এটা ব্যালেন্স শিটের ক্ষেত্রে প্রযোজ্য। ইয়েস স্যার। হুম, আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন যে শোয়িং ট্যাক্স ফ্রি ইনকাম where reduced tax rate is applicable at revised মানে রিভাইজ রিটার্ন। বিষয়টা হচ্ছে কি, মানে প্রথমে তো অরিজিনাল রিটার্ন একটা দেয়া হয়, তারপরে যদি কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে সেটাকে পরবর্তীতে রিটার্নটাকে সংশোধন করেও দেয়া যায়। এখন কথা হচ্ছে যে প্রথম রিটার্নে যদি করমুক্ত আয় বা হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এমন কোনো আয় দেখানো হয়, এবং সাবসিকুয়েন্টলি রিভাইজ রিটার্নে যদি বাড়তি ইনকাম শো করে রিভাইজ রিটার্ন দেওয়া হয়, ওই বাড়তি ইনকামের উপরে নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে, রিডিউস রেটে দিলে হবে না, ইভেন করমুক্তও হবে না। আমি 2টা উদাহরণ দেই, আপনার কাছে ক্লিয়ার হবে বিষয়টা। এক লোকের ইনকাম হলো ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসা। তো আপনারা সবাই জানেন যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসা আগামী 30/6/2024 পর্যন্ত করমুক্ত। তো ভালো কথা, একজনে রিটার্ন দিচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসা থেকে সে ধরেন এবারে আয় করছে 1 কোটি টাকা, তো পুরোটাই তো করমুক্ত। কিছুদিন পরে সে আইসা ধরেন তার ভিতরে বোধোদয় হইলো যে না, আবার এবারে সংসদ মানে ইলেকশনে দাঁড়াবো, আমার টাকা লাগবে 10 কোটি টাকা। সে আর একটা রিভাইজ রিটার্ন দিল যে না থুক্কা, আমার সফটওয়্যার ব্যবসায় ইনকাম হলো 10 কোটি, মানে 9 কোটি টাকা বাড়তি ইনকাম শো করে সে রিভাইজ রিটার্ন দিল।
যদি তাই হয় ওই বাড়তি 9 কোটি টাকার উপরে নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে, জি স্যার। করমুক্ত আর থাকবে না। ইকুয়ালি হ্রাসকৃত কর হার, ধরেন আপনার মৎস্য খামার, হাঁস মুরগির খামার, এগুলোর উপরে তো হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল, আপনি জানেন যে প্রথম 10 লক্ষ 0, পরে 10 লক্ষের উপরে 5%, এইভাবে আর কি। জি স্যার। এখন ধরেন একটা লোক 1 কোটি টাকা দেখাইলো, 2 দিন পরে এসে কয় না থুক্কা, এটা 1 কোটি হবে না, 10 কোটি, বাকি 9 কোটি টাকার উপরে সে যদি ওই হ্রাসকৃত কর হার অ্যাপ্লাই করে ট্যাক্স দেয়, সেটি হবে না। তাই বলতে পারেন তাহলে কি রেটে ট্যাক্স দিতে হবে? রেগুলার রেটে দিতে হবে। এই কথাই এখানে বলা হচ্ছে। তখন স্যার কোম্পানি ট্যাক্স রেটটা হয়ে যাবে নাকি স্যার, নরমাল না, ট্যাক্স রেট? কোম্পানি না, কোম্পানি হলে কোম্পানি, ইন্ডিভিজুয়াল। ব্যক্তি হলে ব্যক্তি, ব্যক্তি হলে স্যার স্ল্যাব রেট যেটা। ব্যক্তি হলে স্ল্যাব রেট। জি ওকে স্যার। স্যার। আচ্ছা, সব ঠিক আছে। মিলায় পড়বে কত? ইয়েস স্যার। কতদিনের ভিতরে দিবে এটা ই করতে হবে? দরকার হয় আমি